আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি তা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকাশ, নেতৃত্বের বহুমাত্রিক ভূমিকা এবং সময়ের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের পৃথকীকরণের সাথে গভীরভাবে সম্পর্কিত। আমি শুরুতেই স্মরণ করিয়ে দিই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে রাষ্ট্রের সব দায়িত্ব এক ব্যক্তির মধ্যেই কেন্দ্রীভূত ছিল। আমি বুঝি কেন তাকে শারেহ বলা হতো, কারণ তার উপর নাজিল হওয়া ওহির ব্যাখ্যা তিনিই করতেন। তিনি শুধু আল্লাহর বাণী গ্রহণ করতেন না, বরং সেই বাণীর আলোকে নতুন নতুন সমস্যার সমাধান দিতেন, নতুন সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিকনির্দেশনা দিতেন। আমি গভীরভাবে উপলব্ধি করি যে তিনি শুধু আইন প্রণেতা ছিলেন না, বরং তিনিই ছিলেন সর্বোচ্চ বিচারক। সমাজের যেকোনো বিরোধ, যেকোনো বিবাদ তার কাছেই উপস্থাপিত হতো এবং তিনি ন্যায়বিচারের ভিত্তিতে তার সমাধান দিতেন। একই সাথে তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান এবং সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, অর্থাৎ নির্বাহী, আইন প্রণয়ন, বিচার এবং সামরিক নেতৃত্ব, এই চারটি গুরুত্বপূর্ণ দায়িত্বই তার হাতে একত্রিত ছিল। আমি যখন এই বিষয়টি চিন্তা করি, তখন বুঝতে পারি যে ইসলামী রাষ্ট্রের পূর্ণাঙ্গ রূপটি প্রথমে একটি ঐক্যবদ্ধ কাঠামোর মধ্যেই বিদ্যমান ছিল। কিন্তু আমি এটাও লক্ষ্য করি যে সময়ের সাথে সাথে এই প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে পৃথক হয়ে যায়। বিশেষ করে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সময়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে, যখন বিচার বিভাগ একটি স্বাধীন প্রতিষ্ঠানে রূপ নিতে শুরু করে। আমি একটি ঐতিহাসিক ঘটনা স্মরণ করি। যেখানে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই একটি মামলা দায়ের করেছিলেন কাজী শুরাইহের আদালতে। এই ঘটনা আমাকে গভীরভাবে নাড়া দেয়, কারণ এখানে আমরা দেখি যে একজন খলিফা, রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও একজন সাধারণ নাগরিকের মতো আদালতে উপস্থিত হয়েছেন। আমি আরও ব্যাখ্যা করি, সেই মামলায় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তার দাবির পক্ষে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ দিতে পারেননি। তার পক্ষে সাক্ষী ছিল তার পুত্র এবং একজন দাস, কিন্তু ইসলামী আইনের বিধান অনুযায়ী এই সাক্ষ্য গ্রহণযোগ্য ছিল না। কাজী শুরাইহ স্পষ্টভাবে বললেন, আমরা এটা বলতে পারি না যে আপনি মিথ্যা বলছেন, কিন্তু আইন সবার জন্য সমান। এখানে আপনি খলিফা হিসেবে নন, বরং একজন সাধারণ মুসলিম নাগরিক হিসেবে উপস্থিত হয়েছেন। আমি উপলব্ধি করি, এটি ইসলামী ন্যায়বিচারের এক অনন্য উদাহরণ, যেখানে আইনের চোখে সবাই সমান। আমি অনুভব করি, এই ঘটনার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসনের গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এমনকি রাষ্ট্রপ্রধানের দাবিও আদালতে খারিজ হয়ে যেতে পারে, যদি তিনি প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন। আমি আরও বলি, এই ঘটনাটি এতটাই প্রভাবশালী ছিল যে যার বিরুদ্ধে মামলা ছিল, সেই ইহুদি ব্যক্তি এই ন্যায়বিচার দেখে ইসলাম গ্রহণ করে ফেলেছিল। সে উপলব্ধি করেছিল, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে খলিফার দাবিও বাতিল হতে পারে, সেটি নিঃসন্দেহে সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। আমি এরপর বর্তমান বিশ্বের দিকে দৃষ্টি দিই এবং বলি, আজকের দিনে এই প্রতিষ্ঠানগুলো, যেমন আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ, সামাজিক বিবর্তনের মাধ্যমে সুসংগঠিত রূপ পেয়েছে। আমি ন্যায়বিচারের দৃষ্টিকোণ থেকে স্বীকার করি যে পশ্চিমা জাতিগুলো এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি মনে করি, আমরা মুসলমানরা একসময় কর্ডোবা, গ্রানাডা এবং টলেডোর বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে জ্ঞান ও আলোর যে প্রদীপ প্রজ্বলিত করেছিলাম, তা পরবর্তীতে পশ্চিমা বিশ্ব গ্রহণ করে এবং আরও উন্নত করেছে। আমি কিছুটা আত্মসমালোচনাও করি এবং বলি, আমরা সেই জ্ঞানের আলো তাদের হাতে তুলে দেওয়ার পর নিজেরা পিছিয়ে পড়েছি, আর তারা কঠোর পরিশ্রম করে বৈজ্ঞানিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন সাধন করেছে। আজ আমরা যে বিদ্যুৎ ব্যবহার করছি, যে লাউডস্পিকার, ক্যামেরা ব্যবহার করছি,
সেগুলো মুসলমানদের আবিষ্কার নয়, কিন্তু আমরা সেগুলো ব্যবহার করছি। ঠিক একইভাবে রাষ্ট্রের এই আধুনিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নও আমরা স্বীকার করি, যদিও এর মৌলিক ধারণাগুলো ইসলামের মধ্যেই নিহিত ছিল। আমি আল্লামা ইকবালের একটি গভীর চিন্তার কথা স্মরণ করি, যেখানে তিনি বলেছেন, মানবজাতির মধ্যে যেখানেই কোনো ভালো, মহৎ বা উন্নত চিন্তার বিকাশ দেখা যায়, সেখানে হয় তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষার প্রভাব, অথবা মানুষ এখনও সেই উচ্চতায় পৌঁছানোর চেষ্টা করছে যেখানে তিনি 1400 বছর আগে মানবজাতিকে নিয়ে গিয়েছিলেন। আমি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদাহরণ দিয়ে বলি, আজকের বিশ্বে আইনসভা, নির্বাহী এবং বিচার বিভাগ পৃথকভাবে কাজ করছে। যেমন আমেরিকায় কংগ্রেস আইন প্রণয়ন করে, প্রেসিডেন্ট নির্বাহী প্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করে, এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে। যদি নির্বাহী বিভাগ কোনো ভুল করে, তাহলে মানুষ বিচার বিভাগের দ্বারস্থ হতে পারে। আমি বিশ্লেষণ করে বলি, এই ব্যবস্থাগুলোর মধ্যে আমেরিকার সাংবিধানিক ব্যবস্থা আজকের দিনে সবচেয়ে উন্নত পর্যায়ে রয়েছে। অন্যদিকে ব্রিটিশ পার্লামেন্টারি ব্যবস্থায় কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন সেখানে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান আলাদা ব্যক্তি। রাজা বা রানী শুধু প্রতীকী, আর প্রকৃত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকে। আমি মনে করি, এই দ্বৈত কাঠামো কখনো কখনো ক্ষমতার ভারসাম্যে সমস্যা সৃষ্টি করতে পারে। আমি শেষ দিকে আমাদের বাস্তবতার দিকে ইঙ্গিত করে বলি, যখন আমরা এই পশ্চিমা মডেলগুলো অনুকরণ করার চেষ্টা করি, তখন অনেক সময় তা সঠিকভাবে প্রয়োগ করতে পারি না। ফলে এমন পরিস্থিতি তৈরি হয়, যেখানে রাষ্ট্রপ্রধানের পদটি কার্যত অকার্যকর হয়ে পড়ে বা রাজনৈতিক সংকট সৃষ্টি হয়। আমি এই বিষয়টি তুলে ধরে বুঝাতে চাই যে, কেবল অনুকরণ নয়, বরং গভীরভাবে বোঝা এবং প্রজ্ঞার সাথে প্রয়োগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এখন যে বিষয়টি আলোচনা করছি, তা রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য, নেতৃত্বের কাঠামো এবং ইসলামী রাজনৈতিক দর্শনের একটি অত্যন্ত সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ দিকের সাথে সম্পর্কিত। আমি বলছি, অনেক সময় আমরা দেখি কোনো দেশে রাষ্ট্রপ্রধান কার্যত অকার্যকর হয়ে পড়েন, কখনো তিনি ক্ষমতাচ্যুত হন, কখনো তিনি বন্দী হয়ে পড়েন, অথবা এমন অবস্থার সৃষ্টি হয় যেখানে একজন প্রেসিডেন্ট হঠাৎ করেই নির্বাচিত প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে দিতে পারেন এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন। আমি এই বাস্তবতাগুলো বিশ্লেষণ করে উপলব্ধি করি যে, এই ধরনের ব্যবস্থায় প্রকৃত অর্থে কোনো ভারসাম্য থাকে না, বরং ক্ষমতার একটি অস্থিরতা তৈরি হয়, যেখানে এক ব্যক্তি অন্যজনকে সহজেই সরিয়ে দিতে পারে, আর এর ফলে রাষ্ট্রের কাঠামো দুর্বল হয়ে পড়ে। আমি এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ নীতির দিকে দৃষ্টি আকর্ষণ করি, তা হল ইসলামে নেতৃত্বের ঐক্য। আমি বলি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্তৃত্ব একটি ব্যক্তির হাতেই থাকা উচিত, যিনি একই সাথে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। আমি এটিকে তাওহীদের নীতির সাথে তুলনা করি, যেখানে একত্ব এবং কেন্দ্রীয়তা গুরুত্বপূর্ণ। আমার দৃষ্টিতে নেতৃত্বের এই ঐক্য রাষ্ট্র পরিচালনায় স্থিতিশীলতা এবং স্পষ্টতা নিয়ে আসে এবং ক্ষমতার দ্বন্দ্ব বা দ্বৈততা দূর করে। আমি আরও ব্যাখ্যা করি যে, আমি দীর্ঘদিন ধরে ইসলামের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে যে আলোচনা করেছি, সেখানে একটি বিষয় বারবার তুলে ধরেছি। আমি বলি, যদি আধুনিক কোনো সংবিধান, যেমন যুক্তরাষ্ট্রের সংবিধান, এর সাথে কিছু মৌলিক ইসলামী নীতি সংযোজন করা হয়, তাহলে সেটি একটি পরিপূর্ণ ইসলামী খিলাফত ব্যবস্থায় রূপ নিতে পারে। আমি বিশেষভাবে 3টি মৌলিক সংযোজনের কথা উল্লেখ করি। প্রথমত, আমি বলি, সংবিধানের শুরুতেই এই ঘোষণা থাকতে হবে যে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। এটি শুধু একটি তাত্ত্বিক ঘোষণা নয়, বরং এটি বাস্তবভাবে কার্যকর হতে হবে। আমি উদাহরণ হিসেবে বলি, কিছু দেশে এই ধরনের ঘোষণা থাকলেও তা বাস্তবে প্রতিফলিত হয় না, যা একটি বড় সমস্যা। দ্বিতীয়ত, আমি জোর দিয়ে বলি, কোনো স্তরেই এমন কোনো আইন প্রণয়ন করা যাবে না, যা কুরআন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর পরিপন্থী। আমি এটিকে একটি মৌলিক শর্ত হিসেবে দেখি,
কারণ ইসলামী রাষ্ট্রের আইন প্রণয়নের ভিত্তি এই দুই উৎস। এই দুইয়ের প্রতি আনুগত্য হতে হবে পূর্ণ এবং নিঃশর্ত, এবং এর বাইরে গিয়ে কোনো আইন গ্রহণযোগ্য হতে পারে না। তৃতীয়ত, আমি একটি সংবেদনশীল কিন্তু নীতিগত বিষয়ের দিকে দৃষ্টি দিই। আমি বলি, রাষ্ট্রের পূর্ণ নাগরিকত্ব কেবল মুসলিমদের জন্য নির্ধারিত হবে। অমুসলিমরা রাষ্ট্রে বসবাস করবে, তারা একটি সুরক্ষিত সংখ্যালঘু হিসেবে থাকবে। তাদের জীবন, সম্মান এবং সম্পদ রাষ্ট্র দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। আমি স্পষ্ট করি যে, তারা তাদের ব্যক্তিগত আইন, যেমন বিয়ে, তালাক, উত্তরাধিকার ইত্যাদি বিষয়ে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে এবং তারা তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারবে কোনো বাধা ছাড়াই। তবে আমি এটাও বলি যে, তারা রাষ্ট্রের আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না এবং রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে তাদের অন্তর্ভুক্ত করা হবে না। আমি এই বিষয়টিকে ইসলামী রাষ্ট্রের একটি মৌলিক বৈশিষ্ট্য হিসেবে ব্যাখ্যা করি, যা তাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে আলাদা করে। আমি আমার আলোচনার উপসংহারে বলি, যদি এই তিনটি মৌলিক নীতি, আল্লাহর সার্বভৌমত্ব, কুরআন ও সুন্নাহর সর্বোচ্চতা এবং নাগরিকত্বের এই কাঠামো, একটি রাষ্ট্র ব্যবস্থায় যথাযথভাবে সংযোজন করা হয়, তাহলে সেটি পৃথিবীর সবচেয়ে উন্নত ও ভারসাম্যপূর্ণ খিলাফত ব্যবস্থায় পরিণত হতে পারে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই নীতিগুলো শুধু একটি আদর্শ কল্পনা নয়, বরং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি।